বহুল আলোচিত লেখক এবং প্রবাসী ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর পিনাকি ভট্টাচার্যকে নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। তার সদ্য প্রকাশিত ফুলকুমারী বইটি অ্যামাজন বেস্ট সেলিংয়ে স্থান পেয়েছে। বইটি নিয়ে পাঠকের তুমুল উত্তেজনা এবং বইটি নিয়ে পাঠকদের মধ্যে তুমুল আলোচনা এবং আগ্রহ দেখা গিয়েছে। পিনাকি ভট্টাচার্যের ফুলকুমারী পাঠ করছি আজ থেকে, এবং আজ থেকে নিয়মিত আমাদের চ্যানেলে ফুলকুমারী প্রতিটি পর্ব আপনারা আশা করি মনোযোগ সহকারে শুনুন। আজ পাঠ করছি ফুলকুমারীর প্রথম পর্ব। পিনাকি প্রথম আমাদের কাছে এসেছিলেন কোভিডের আগে। 2019 সালের শেষ দিকে তিনি ফরগিভনেস দ্য ক্ল্যারিফাই দ্য কনসেপ্ট নামে একটি কোর্সে ভর্তি হন। প্যারিস ইনস্টিটিউট ফর ক্রিটিক্যাল থিঙ্কিং PICT এর পড়ানোর কথা ছিল দার্শনিক এবং PICT এর প্রতিষ্ঠাতা অ্যাভরিন অ্যামির সায়ার্সের বন্ধু ভিক্টোরাস কাবাক্তে ইয়াভেসে। কিন্তু কোর্সটা শুরু হওয়ার আগে শুরু হলো কোভিড, এবং যখন বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাদানের তত্ত্ব ও চর্চা এবং ছাত্র শিক্ষকদের মানসিক স্বাস্থ্যের তোয়াক্কা না করেই অনলাইন শিক্ষা নামে এক ধরনের গ্লানিকর প্রতিযোগিতা শুরু করলো, তখন PICT সিদ্ধান্ত নেয় কোর্স প্রোগ্রাম পুরোপুরি বন্ধ রাখবে যতক্ষণ না আবার সামনাসামনি ক্লাস চালু করা সম্ভব হয়। এভাবে প্রায় 2 বছর ধরে পিনাকি আমাদের কাছে কেবলই একটা নাম হয়ে থাকে, কিন্তু ছিলেন। তিনি কোর্স থেকে নাম সরিয়ে নেননি এবং কোর্স কখন শুরু হবে তা নিয়েও কখনো দিশেহারা হননি। আমরা জানতাম না তিনি কে বা কেমন আছেন মহামারীর সময়। মাঝে মধ্যে আমাদের মনে হতো তিনি হয়তো অসাধারণ সবুরকারী অথবা আমাদেরকে ভুলে গেছেন। কিন্তু যেভাবেই হোক কোভিডের এই খা শূন্যতার মধ্যে যখন আমরা ওপেন অ্যাক্সেস পডকাস্ট আর পাবলিকেশনের মাধ্যমে পাঠকদের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করছি, তখন নামের সেই তালিকায় পিনাকির হাজির থাকা আমাদের একরকম আশ্বাস দিত যে সামনের আরেকটা কিনারা আছে যেখানে পৌঁছানো সম্ভব। অবশেষে লকডাউন উঠল। PICT আবার তার ইন পার্সন প্রোগ্রাম চালু করলো এবং ভিক্টোরাস এলেন প্যারিসের কোর্স পড়াতে। সদ্য ভর্তি হয়েছেন এমন ভঙ্গিতে ক্লাসের প্রথম দিনই পিনাকি হাজির। তখন আমরা জানলাম তিনি বাংলাদেশ থেকে এসেছেন রাজনৈতিক আশ্রয় প্রার্থী হয়ে, এবং এই সেমিনারকে দেখছেন নিজের উপর চালানো নিপীড়নের সঙ্গে বোঝাপড়ার এক ধরনের ব্যক্তিগত কোশেষ হিসেবে। কোর্সটা শেষ হলেও PICT-তে পিনাকি যাত্রা কেবল শুরু হলেও বলা যায়। তিনি আরো অনেক কোর্সে অংশ নেন, যদিও কখনো কখনো মনে হতো তার মনটা যেন মোবাইল ফোনের বেশি ব্যস্ত। সেই সময় আমরা জানতাম না তিনি অনলাইনে কতটা সক্রিয় এবং শক্তিশালী একজন কণ্ঠস্বর। এইসব কোর্সের একটিতে আমি জানতে পারি পিনাকি মহামারীর সময় কিভাবে দিন কাটিয়েছেন। রাইটিং ইজ রিরাইটিং নামের একদিনের একটি কর্মশালায় আমি অংশগ্রহণ করেছিলাম। কিছু আগের লেখা নিয়ে আসতে পিনাকি নিয়ে এলেন লকডাউনে লেখা ছোট ছোট গল্পের একটি সংকলন, যেগুলো সাহিত্যের বাধা ধরা কোনো ছাঁচে লেখা না। প্যারিসে কোভিড চলাকালীন একা থাকার সময়ে তার অ্যাপার্টমেন্ট থেকে দেখা যাওয়া একটি ইঁদুরকে ঘিরে। সেই ইঁদুরের নাম ফুলকুমারী। এই লেখাগুলোতে ছিল শৈশব থেকে বর্তমান পর্যন্ত নানা স্মৃতি, রাজনৈতিক এবং দার্শনিক ভাবনা, ঐতিহাসিক আর পুরনো ভিত্তিক বিস্তার। আর এই সবকিছুর এক জায়গায় জোড়া দিয়েছেন পিনাকি নিজস্ব কণ্ঠস্বর, ব্যক্তিগত ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি, আর অবশ্যই সেই ইঁদুর, হ্যাঁ ফুলকুমারী। তারপর অনেক দিন আর ফুলকুমারীর কথা শোনা হয়নি। একদিন মেঘলা আবহাওয়ায় অ্যাভরিন ও আমি প্যারিস শহরের এক প্রান্তে PICT এর সহ প্রতিষ্ঠাতা মারিয়া মাতালায়েভের সঙ্গে দেখা করতে যাই। ফিরতি পথে সেন নদীর ধারে হাঁটার সময় হঠাৎ বৃষ্টির ফোঁটার মধ্যে দূরে একটা চেনা অবয়ব দেখি, পিনাকি। তখন আমরা তার অফিসের কাছাকাছি ছিলাম। তিনি বের হয়েছিলেন একটু হাঁটাহাঁটি করতে। আমাদের কফি দাওয়াত দিলেন এবং সেই আড্ডা আবারও ফুলকুমারীর স্মৃতিতে উস্কে দিল। বাড়ি ফিরে আমি তাকে চিঠি লিখলাম, বললাম আমি তার পাণ্ডুলিপি নিয়ে আশাবাদী এবং একসঙ্গে বসে এটাকে আরো নিখুঁত করে তোলার জন্য কাজ করতে চাই।
এভাবেই শুরু হলো আমাদের এবং পিনাকির ফুলকুমারীর সম্পাদনার সফর। প্রতি সপ্তাহে অন্তত একবার আমরা পাণ্ডুলিপি নিয়ে বসতাম। এটা ছিল আমাদের দুজনের জন্যই এক নতুন ধরনের চ্যালেঞ্জ। পিনাকি বাংলা ভাষায় 20টারও বেশি বই লিখেছে, কিন্তু মানবাধিকার বিষয়ে একটি রিপোর্ট ছাড়া ইংরেজিতে এটাই ছিল তার প্রথম কাজ, এবং এমন ফিকশন ধর্মী লেখা আগে কখনোই লেখেনি। আমি আগে কখনো এমন লেখকের সঙ্গে কাজ করিনি যার নিজস্ব স্বরে বলা গল্পগুলো সম্বন্ধে প্রায় কিছুই জানি না। আমাকে ভাবতে হতো বিস্তর বস্তুর দিক দিয়ে, যেমন তার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক রেফারেন্সের সাধারণ ইংরেজি ভাষাভাষীগুলো কতটা বোধগম্য হবে। আবার ভাষাশৈলীর দিকেও নজর দিতে হতো, যাতে ইংরেজি ভাষাটাকে পিনাকি নিজের স্বরের অনুগত করে গড়ে তুলতে পারে। আমি খুব আনন্দিত ছিলাম যে এই চিন্তাগুলো আমাদের অন্যান্য প্রজেক্টগুলোর সাথে কি দারুণভাবে মিলে যাচ্ছে, বিশেষ করে যেগুলো আমি অ্যাভরিন অ্যামির সায়েন্সের সাথে করছিলাম। পিনাকির কাজ শুধু বাংলাকে, বাংলার ইতিহাসের বৈশ্বিক গুরুত্ব, এর বেসুমার ভোগান্তি ও অর্জন, সংস্কৃতি ও মূল্যবোধের সম্পর্কে জানায় না যা আজকে মানুষ বয়ে বেড়াচ্ছে, বরং আমাকে উপনিবেশিকতার বিরোধী চিন্তার সাথেও পরিচয় করিয়ে দেয়। এটা আমাকে এমন এক ভাষা দিল যা শুধু উপনিবেশ বিরোধী নয়, বরং পশ্চিমা সভ্যতাকে ভেতর থেকে ভালো করে বুঝে নিয়ে দূরে দাঁড়িয়ে দেখার হিম্মত যোগায়। যেমনটা গ্রেবার আর ওয়েংগ্রো বলেছিল, আদিবাসী সমালোচনা ঠিক সেরকম। এই নজর দিয়ে দেখা মানে এমন সব কথা বলা, এমন বয়ানকে প্রশ্ন করা যেগুলো পশ্চিমা দুনিয়ার মানুষেরা প্রায় পাক পবিত্র বলেই ধরে নেয়, যেন সেগুলো নিয়ে জবান খোলা মানেই একটা ট্যাবু ভাঙা। যেমন আমরা কজন ইউরোপিয়নকে বলতে শুনি যে যদি না ফ্যাসিবাদ হতো, উপনিবেশিকতা হয়তো আজও টিকে থাকতো, বা কজনকে বলতে শুনি যে যিশু ছিলেন এক ফিলিস্তিনি। যেখানে আমি অটোম্যান সাহিত্য থেকে এমন এক উপনিবেশিকতা বিরোধী বয়ান পুনর্গঠনের চেষ্টা করেছিলাম। আমার সাম্প্রতিক বই জেন্ডার ইন অটোমান কনস্টিটিউপেল এ, সেখানে পিনাকি প্রথম ব্যক্তি যে উপনিবেশিকের ভাষায় সেই বয়ান হাজির করেছিলেন। এই দ্বিতীয় দিকটি বিশেষভাবে মিলে যাচ্ছিল অ্যাভরিন আর আমার গুণ বেন্দারলির এ কিউশন অফ অ্যাক্সিলারি বইয়ের জন্য লেখা একাডেমিক ভূমিকার সঙ্গে। সেখানে আমরা যুক্তি দিয়েছিলাম যে ইংরেজি এখন উন্মুক্ত, যেহেতু এটি আমার সঙ্গে সমলিঙ্গতা ফ্র্যাঙ্কা, তাই এটি আর কোনো ল্যাভিন স্পিকার নামক সংখ্যালঘু গোষ্ঠীর একচাটিয়া সম্পদ বা অস্ত্র হতে পারে না, বরং এটি এমন একটি ভাষা হয়ে উঠতে পারে বা হবে যা থেকে কেবল অনুবাদ হয় না, বরং এর ভেতরেও অনুবাদ হয়, এবং নতুন কিছু ভাবনা ও বলার বিষয়ে এমনই চিন্তা করা ও কথা বলার নয়া ভঙ্গিমা নিজের ভেতর নিয়ে আসতে পারে, যাতে করে সে তার প্রাদেশিক শেকড় ঝেড়ে ফেলে নিজেই এক সত্যিকারের লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা হয়ে উঠতে পারে। কিন্তু পিনাকি আর আমি যখন আমাদের ছোট্ট দুনিয়ায় মগ্ন হয়ে পাণ্ডুলিপি কাটাছেড়া করছিলাম, তখন বাইরের পৃথিবী থেমেছিল এবং এমন দুটি ঘটনা ঘটে গেল যা বইটির তকদিরের উপর বড় ধরনের প্রভাব ফেলল। প্রথমটা ছিল প্যারিস ইনস্টিটিউট ফর ক্রিটিক্যাল থিঙ্কিং এর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তারা পিআইসিটি বুকস নামে নিজেদের একটি অলাভজনক প্রকাশনা সংস্থা শুরু করল। খুব জলদি বোঝা গেল আমাদের প্রাথমিক বইগুলোর বেশিরভাগই নির্বাসন, উচ্ছেদ, সাংস্কৃতিক দখল এবং বিনিময়ে গল্প নিয়ে। উপরের দুটি বই ছাড়া আরো কিছু বই ছিল, যেমন অ্যামির সায়ার্সের দ্য ইভিল অফ ডিপিসিশন, পেন্টিংস ইন সুফিজম অ্যান্ড ফিনোলজি, জ্যাক্রিজে ফাস্টারের দ্য ইনভেনশন অফ প্যালেস্টাইন, আর গায়ে পেতেতের হিস্ট্রি অব দ্য তুর্কিস অ্যান্ড ফ্রান্স। আমার মনে হচ্ছিল পিনাকির বইটিও এখানে খুব সুরতির সাথে মানিয়ে যায়। বলতে গেলে আমি তো ভাবতেই পারছিলাম না এটা অন্য কোথাও মানাতে পারে, এবং কি সৌভাগ্য। সবাই একমত হলো এবং ফুলকুমারী খুঁজে পেল তার নিজের ঘর, পিআইসিটি বুকস। দ্বিতীয় ঘটনাটা ছিল একটি ঐতিহাসিক। 2024 সালের গ্রীষ্মে যখন পিনাকি ও আমি কাজের প্রায় শেষ দিকে, তখন বাংলাদেশে ঘটল একটি বিপ্লব, এক সত্যিকারের ইনকিলাব। এটি এমন এক রেজিমকে উপড়ে ফেলল যার সাথে পিনাকির বইয়ের আলোচিত অনেক ঐতিহাসিক বিষয়ের গভীর সম্পর্ক রয়েছে।
সেই ফ্যাসিস্ট শাসন বা পিনাকিকে তার নিজের জমিনে ছাড়তে জবরদস্তি করেছিল। শুরুতে এটি কেবল অন্য এক সমাবেশের মতো রাস্তায় সাধারণ বিক্ষোভের উপর রাষ্ট্রের দমন পীড়নের চিত্রই মনে হচ্ছিল, যেমনটা মিডিয়া বিশ্বব্যাপী ও অনবরত আমাদের শোনায়। রাজনৈতিক আন্দোলনের ব্যর্থতা যার তদবির যেন চিরকাল নির্ধারিত। কিন্তু এরপর বাংলাদেশের জনগণ আমাদের এক জবরদস্ত ঘটনার সাক্ষী বানাবো। আমরা জানলাম কোনো পরিণতি পূর্ণ নির্ধারিত না, শুধু কথার মারপ্যাচে শারীরিক শক্তিকে আটকানো সম্ভব নয়। যে কোনো কিছুই এক লহমায় বদলে যেতে পারে। রেজিমের পতন ঘটল, সরকার পালালো, আর বিপ্লবীরা দখল করে নিল ক্ষমতা। এই ঘটনায় আমার মনে পড়ে গেল 2013 সালে ইস্তাম্বুলের গেজি পার্কের আন্দোলনের কথা, যা অ্যাভরিন ও আমার নিজ চোখে দেখার সৌভাগ্য হয়েছিল। এই আন্দোলনকে অ্যাভরিন গভীর আবেগে অসম্ভবের সম্ভাবনা হিসাবে আখ্যায়িত করেছিলেন। তখন অ্যাভরিন আমাকে যা শিখিয়েছিলেন আর এখন পিনাকি আমাদের যা মনে করিয়ে দেন তা হলো একটি বিপ্লবী মুহূর্তকে শুধু তার বস্তুগত কামিয়াবি দিয়ে পরখ করা যায় না, বরং তার মূল্যবান হয়ে ওঠে আমাদের চোখের সামনে খোয়াবের এক দিগন্ত খুলে দেওয়ার আর আমাদের পায়ের নিচে নয়া পথ তৈরি করার জন্য। তুরস্ক ও বাংলাদেশ দুই দেশের ক্ষেত্রেই আমি গভীরভাবে নাড়া খেয়েছিলাম এটা দেখে যে নতুন এর কথা বলা হচ্ছে তা আসলে এক পুরনো খাপ। বহু সাংস্কৃতিক, বহু ধর্মীয়, বহুভাষিক সহ অবস্থানের আদর্শ যা শতাব্দীর পর শতাব্দী ধরে শান্তি ও সম্প্রীতির মাপকাঠি ছিল। যতক্ষণ না একে হঠাৎ এবং আশা করা যায় ক্ষণিকের জন্য জাতিগত ধর্মীয় জাতীয়তাবাদের বিভাজনমূলক শক্তি দিয়ে বেরহমভাবে এক পাশে ঠেলে দেওয়া হয়। গেজি পার্কের আন্দোলনের পর এই প্রথম আমি নিজেকে একদম অপ্রত্যাশিতভাবে চলমান রাজনৈতিক অস্থিরতার একেবারে সামনের সারিতে খুঁজে পেলাম। পিনাকি আমাদের সম্পাদনার সময় হঠাৎ জরুরি ফোন কলে কথা বলা শুরু করলেন। বাংলাদেশে বিপ্লবের শেষ মুহূর্তের ঘটনাগুলি নিয়ে নানা মহলের সঙ্গে পরামর্শ করেছেন তিনি। তখনই আমি সত্যি বুঝতে পারলাম ময়দানে বিপ্লব চালিয়ে যাওয়া মানুষের জন্য তিনি কতটা প্রভাবশালী ও মূল্যবান এক কণ্ঠস্বর। আর যখন আমি আমার চোখের সামনে বাংলাদেশের ইতিহাসের এক নতুন অধ্যায় রচিত হতে দেখেছিলাম, তখন অনুভব করলাম পিনাকির বইতে বলা কিছু বেদনাময় গল্প কিভাবে ধীরে ধীরে নতুন তামান্নার রঙে রেশনাই হয়ে উঠছে। এখনো যখন আমরা ফুলকুমারীর একদম শেষ কাজটুকু করছি, যেভাবে আপনারা বইটি পরখ করতে যাচ্ছেন, কিন্তু আমি এটা বলতে পেরে খুব বেশি খুশি যে বইটির সঙ্গে পিআইসিটি এর সফর এখানেই শেষ হচ্ছে না। অনেক আগে পিনাকি পিআইসিটি এর মতো একটি উদ্যোগ বাংলাদেশে শুরু করার কথা তুলেছিলেন, কিন্তু সে সময়ের রাজনৈতিক পরিস্থিতিতে সেটা ছিল অনেক দূরের একটা খোয়াবের মতো। তারপর এলো বিপ্লব। তার কিছুদিন পরে পিনাকি পিআইসিটি এর সহ-প্রতিষ্ঠাতা অ্যাড্রিন এবং সেজ ওয়াটারসন আরো অনেকের সঙ্গে পরামর্শ করে একটি স্থানীয় দল গড়ে তুললেন, এবং এরপর আমরা কোনো কিছুর জানার আগেই একটি মেল পেলাম। ঢাকা ইনস্টিটিউট ফর ক্রিটিক্যাল থিঙ্কিং এর আনুষ্ঠানিক নিবন্ধন সম্পূর্ণ হয়েছে। এই ইনস্টিটিউট সত্যি রাজশাহী মেডিকেল কলেজের ক্যান্টিনের ছায়া দেওয়া কৃষ্ণচূড়া গাছের মতো এত খুবসুরত হয়ে ঝলমল করবে কিনা তা কেবল সময় বলে দেবে, তবে আমরা তার শিকড়ে পানি ঢালার দায়িত্ব পালন করব। ডেভিড সেলিম সেয়ার্স, প্যারিস, 21শে ডিসেম্বর 2024।